আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারছো যে আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে। সলভ ক্লাস। আমরা আজকে যে পরীক্ষা নিলাম সেই পরীক্ষার সলভ ক্লাস। যে কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়েছি, কোশ্চেনগুলো দিলাম, পরীক্ষা নিলাম, তাতে কিন্তু আমার হচ্ছে রক্ষা হচ্ছে না। তোমাকে আমি কেন অ্যান্সার দেওয়ার ক্রস দিলাম বা তোমাকে কেন এটা হয়নি, তোমার ওই প্রশ্নটা তুমি আরও একবার। আমাদের পরীক্ষা দেওয়ার প্রধান উদ্দেশ্যটা কি? পরীক্ষা দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভুল করতে করতে শেখা। তো আমি ভুল করলাম বাট শিখলাম না, সে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয়। তাই আমাদের গ্রুপে বা পেজে যারা এক্সাম দিবা তাদের সবার জন্য একটা সুখবর হলো, আমরা প্রতিটা অ্যান্সার কেন হলো, কেন উত্তর সহ দেবো। তুমি অন্য জায়গায় পরীক্ষা দিলে দেখতে পাবা অ্যান্সারটা সাথে সাথে পাচ্ছ, বাট না, আমরা কেন অ্যান্সার হচ্ছে সেটাও তোমাকে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো শুধুমাত্র আমাদের সাথেই থাকো, শুধু সাপোর্ট করে যাও, দেখো তোমাদেরকে আমি কতটুকু উপহার দিতে পারি ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, চল আমরা আজকে 30টা এমসিকিউ নিয়ে কথা বলব। এই 30টা এমসিকিউ নিয়ে আমি তোমাদের তানজিম ভাইয়া তোমাদের সাথে আছি। ঠিক আছে, এই 30টা এমসিকিউ আমি আশা করব যে তোমরা এখান থেকে বোর্ড পরীক্ষায়ও কিছু না কিছু পাবা, টেস্ট পরীক্ষাতে তো পাবাই, এবং নেক্সট টাইমে যতগুলো পরীক্ষা দেবা আমার এই 30টা প্রশ্ন থেকে তুমি প্রশ্ন সামনে পাবা ইনশাল্লাহ। তো আমার প্রশ্নটি সেভাবেই করা ছিল। তো বন্ধুরা চলো আমাদের সলভ ক্লাসে শুরু করে দিই। এই সমস্ত আজাইরা আলাপ বাদ দিই, সময় কম, রাত এখন বাজে হলো 12:30। আমি এখন 12:30টার সময় সব কিছু বুঝাই গেছেই তোমাদের সামনে চলে আসছি। তো ভাইয়েরা, আমরা চ্যাপ্টার 1 থেকে 10 অর্থাৎ পরিচ্ছেদ 1 থেকে 10 বাংলা সেকেন্ড পেপারের এর ভিতর থেকে 30টা কোশ্চেন করছিলাম। এই কোশ্চেনগুলো তোমরা আমাদের পেজে পেয়ে যাবা, তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখার সময় দয়া করে ওইটা একটুখানি সামনে নিতে পারো ইচ্ছা করলে। ঠিক আছে, আচ্ছা দেখি আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে রূপতত্ত্বের আরেক নাম কি? এইটা তোমার বইয়ে নাই, বাট জানতে হবে, কারণ তোমার এখান থেকে এই রূপতত্ত্ব সমান সমান যে শব্দতত্ত্ব, কি বলছি আমি, এটা লিখে নাও। আমরা এক দাগ করতেছি, এক দাগ শুরু করছি আমরা। রূপতত্ত্ব সমান সমান শব্দতত্ত্ব, অর্থাৎ রূপতত্ত্ব যা শব্দতত্ত্ব তাই। ঠিক আছে, অনেকেই বলতেছে ভাই এগুলো কি আগের বইয়ের প্রশ্ন না? এগুলো আগের বইয়ের প্রশ্ন না, বাট এটা তোমাদের বইয়ের বাইরের একটা কথা। বাট এই কোশ্চেনটা তোমাদের আসলেও আসতে পারে। আমি রিসেন্ট মানে কয়েকটা বড় বড় স্কুলের কোশ্চেন এটা পাইছি। সো এটা থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। হ্যাঁ, তাই আমি তোমাদেরকে এটা দিয়ে দিয়েছি। তাহলে জেনে নিলে আজকে জানা হয়নি রূপতত্ত্ব সমান সমান কি, রূপতত্ত্ব যা শব্দতত্ত্ব তাই। তো ঠিক আছে, আমাদের এক দাগ থেকে কিছু কিছু বলার নাই। আচ্ছা, এবার দেখো তোমার বাক্য তত্ত্ব আমাদের কি বলতেছে, জ্যোতি চিহ্ন কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? জ্যোতি চিহ্ন কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? দেখো আমাদের জ্যোতি চিহ্ন দুই একটা কি প্রশ্ন বলছে, প্রশ্নটা কি ছিল? জ্যোতি চিহ্ন নিয়ে আমাদের প্রশ্ন। তো দেখো ভাইয়ারা, এই জ্যোতি চিহ্নটা ব্যবহার হয় কোথায়? তুমি আমাকে বলো, জ্যোতি চিহ্নটা ব্যবহার হয় কোথায়? অবশ্যই বাক্যের ভিতরে। একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য জ্যোতি চিহ্নের গুরুত্ব অপরিসীম। তাই এটা কিন্তু আমরা গেস করে একটু ব্রেন খাটালেই বলে দিতে পারি যে এটা জ্যোতি চিহ্নটা কি হবে, বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। এইগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে ভাই, এগুলো কিন্তু আমাকে কিছু বুঝিয়ে দেওয়ার নাই। এগুলো তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে, যেগুলো বুঝিয়ে দেওয়া দরকার সেগুলো আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। দেখো 3 নম্বর, বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত হয় কবে? এইটা হচ্ছে তোমার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া প্রশ্ন। আচ্ছা, বাংলা যে আমাদের বাংলা ব্যাকরণটা প্রথম বাংলা ভাষায় রচনা করেন রাজা রামমোহন রায়, তার লেখা গৌড়ীয় ব্যাকরণটা, এটা হয় 1833 সাল। তাহলে কি বলতেছি, বাংলা ব্যাকরণ মুছে দিই, আমার চাইনিজ হাতে লিখে তোমরা বুঝবে না। বাংলা ব্যাকরণ বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণটা কোন ভাষায়? বাংলা ভাষায় লেখা হয় কবে? এই যদি এরকম হয়, বাংলা ব্যাকরণ যদি বাংলা ভাষায় লেখা হয় কবে, এই প্রশ্ন যদি তোমাকে করে, তখন তুমি লিখবা 1833। ওকে, আর যদি ডিরেক্ট বলে যে বাংলা
ব্যাকরণ, এখানে তোমার বাংলা ভাষা যদি উল্লেখ না থাকে, কোন ভাষায় সেটা উল্লেখ না থাকে, তাহলে তুমি কি দিবা বলো তো? তখন তোমার অ্যান্সার হবে 1743। তখন তোমার অ্যান্সার কত হবে বলো তো? 1743। কিন্তু বাংলা ভাষা উল্লেখ করে দিলে সেটা হচ্ছে কবে? 1833। এখানে বাংলা ভাষা না বলে বলে দিতে পারে রাজা রামমোহন রায়ের লেখা বাংলা, বা বলে দিতে পারে গৌড়ীয় ব্যাকরণ লেখা হয় কত সালে। যেটাই হোক সেটা হবে কত? 1833 সালে। ঠিক আছে? ওকে ভাইয়ারা, এইটা কিন্তু এই দুইটা ঘুরিয়ে যায়। বাংলা ভাষা থাকলে কি হয়, বাংলা ভাষা না থাকলে কি হয়, এই ঘোলানোটা যাতে পরবর্তীতে আর না ঘোলায় সেজন্য আমি এই প্রশ্নটা করেছি। আচ্ছা, পরের প্রশ্ন, ধ্বনি উৎপন্ন হয় কখন? এই একটা খুব চমৎকার কোশ্চেন ছিল, চমৎকার একটা কোশ্চেন। ধ্বনি উচ্চারণ হয় কখন? আমরা শ্বাস নেওয়ার সময় কিন্তু আমাদের ধ্বনি উচ্চারণ হয় না। আমরা যখন বাতাসটা বের করি, আমাদের ভিতর থেকে যখন বাতাসটা নাক দিয়ে আর মুখ দিয়ে বের হয়, এই সময় কিন্তু আমাদের মূল কি ধ্বনির উচ্চারণটা হয়ে থাকে, মূল ধ্বনির উচ্চারণটা তখন হয়ে থাকে। আমরা যখন বাতাসটা বের করবো, বাতাসটা যদি ব্রেক কোথাও না বাঁধে, সেই সময় সেগুলো হয় কি স্বরধ্বনি, আর যদি কোথাও ধাক্কা ধুক্কি খেতে আসে সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমি এই প্রশ্নটা দিয়েছি, যে তোমরা এটা ঘোরাতে পারো। তাই ধ্বনি উৎপন্ন হচ্ছে শ্বাস ত্যাগের সময়। ঠিক আছে? শ্বাস ত্যাগের সময়। ওকে, মনে রাখবা। ওকে, 5 নম্বর, নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ নেয়? এই দেখো, আমরা আমাদের 6 নম্বর পরিচ্ছেদে যতগুলো প্রশ্ন আছে তার ভিতরে এইটা একটা ডিফিকাল্টি কোশ্চেন, এবং এইটা তোমাকে ঘুরিয়ে দেবে। কি করবে? ঘুরিয়ে দেবে। এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ নয়। ঠিক আছে? 5 দাগ দেখো। ওফ, আমরা একটা ভুল করে ফেলছি। ওইখানে আমাদের লেখার কথা যে আমরা কোনটা কোন উত্তর, এটা আমরা কি পাইছি? এটা হলো শব্দ তত্ত্ব, তাই না? এটা কি শব্দ তত্ত্ব। দুইটারটা কি পেয়েছি আমরা? বাক্য তত্ত্ব। আচ্ছা ভাইয়া, এইটা অ্যান্সার কি লিখবো? অ্যান্সার যদিও আমরা আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? সাও খাওয়া ওগুলো লেখার দরকার নেই, ওটা এভাবে যেভাবে আছে এভাবেই থাক, আমরা তো পেজে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা 5 দেখেছিলাম। বা নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ নয়? এই দেখো, আমাদের স্বরযন্ত্রের মোট 3টা অংশ আছে আমাদের বই, তাই না? সেই 3টা দেখো আমরা, তোমরা একটুখানি বই সামনে থাকলে বইটা বের করো, এবং আমি যেটা লিখবো সেটা বইয়ের পাশে এক কোণায় লিখে নেবো। 6 নম্বর পরিচ্ছেদটা বের করো সবাই, 6 পরিচ্ছেদ। ঠিক আছে? স্বরধ্বনি, দুঃখিত 6 না, 4 নম্বর পরিচ্ছেদ, বাকযন্ত্র। এখানে আমাদের নর্মাল প্রশ্ন হয় যে তোমার নিচের কোনটি সব থেকে তোমার ওই যে কি বলে বায়ু প্রবাহের উৎস কোনটি? ফুসফুস। তারপরে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে সবচেয়ে বাইরের বাকযন্ত্র কোনটি, এটা আমরা তোমাদের কোশ্চেনে দিয়েছি। বা সব থেকে সচল জিহ্বা, এই প্রশ্ন, এই ধরনের ছোট সহজ প্রশ্ন আসে। বাট যদি ডিফিকাল্টি, সব থেকে ডিফিকাল্টি কোশ্চেন যেটা হতে পারে সেইটা আমি দিয়েছি। এখানে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে, সেই জন্য আমাদের দেখো স্বরযন্ত্রের মোট 3টা অংশ। কি বলছি? স্বরযন্ত্রের 3টি অংশ। এই 3টি অংশ আমাদের বইয়ে দেয়া অধিজিহ্বা, স্বরযন্ত্র, স্বররন্ধ্র, স্বরযন্ত্র না, স্বররন্ধ্র আর ধ্বনিদ্বার। এখন দেখো আমরা এটা কিভাবে ছন্দ দিয়ে মনে রাখতে পারি। শহরে ধ্বনি বন্ধুর, মনে করো তোমার একটা বন্ধু আছে, তার সে কি বলতো? ধ্বনি। আমরা এই ধ্বনিটা নর্মাল যে আমাদের ধ্বনি গরিবের বানানে লিখবো, আচ্ছা ধ্বনি গরিবের বানানেই লিখি। ঠিক আছে, ধ্বনি গরিবের বানানেই লিখলাম। সংসারের ধ্বনি হলো শহরের ধ্বনি বন্ধু অতি লম্বা, ধ্বনি বন্ধু নিচে লিখি, অতি লম্বা জিহ্বা। ওকে, শহরের ধ্বনি বন্ধুর অতি লম্বা জিহ্বা। এখান থেকে দেখো তোমরা কি পাচ্ছ? শহরের থেকে আসবে স্বররন্ধ্র। এটা থেকে শহর থেকে কি উচ্চারণ হবে? আমরা স্বররন্ধ্র। তুমি যখন এই ছন্দটা মনে করবা, এখানে কি বোঝাতে যাচ্ছি বলতো? তোমার একটা ধ্বনি বন্ধু আছে, শহরে থাকে, তার অতি লম্বা জিহ্বা। অতি লম্বা জিহ্বা মানে কি বোঝায়?
কুরবানির সময়, কুরবানি হয়ে গেল না কয়েকদিন আগে, কুরবানির সময় সে কি করে, কুরবানির পর সামনে পাইলে মনে করো সব শেষ, ওরে তুমি বাড়িতে দাওয়াত করতেও ভয় পাও। আমার একটা ফ্রেন্ড আছে, তারে আমি বাসাতে মানে সবাই দাওয়াত দিই, বাট ওরে দাওয়াত দিতে ভয় পাই। বাট ছোট বন্ধু মানুষ তো, আমরে আগের থেকেই বলে রাখি যে ও আসবে কিন্তু আজকে দাওয়াত দিলে ও কিন্তু আসবে, ওরে একটু বেশি করে রান্নেন মানে ওর জন্যে। ওরে ভাই তুমি পাইলে তোমার মনে করে এক গামলা জায়গায় বই শেষ করে দেবে একটু বাবা না। ঠিক ওইরকম অতি লম্বা জিহবার একজন বন্ধু আছে তোমার, সে শহরে থাকে। এই সেন্সটা, এই ছন্দটা মনে রাখবা, যখনই এই ধরনের এই সব যন্ত্র কয়টি অংশ এই ধরনের কোনো প্রশ্ন আসবে, তানজিম ভাইয়ের এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, যদি টেস্ট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার কোনো বোর্ডে পড়ুক, কোনো বোর্ডে আসুক, আসবে আমি আশা করতেছি, এইখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। মানে তোমার যদি এসে যায়, তানজিম ভাইয়ের কথাটা মনে রেখো, এই কথাটা মনে রাখো, আর সেই সময় মনে মনে আমাকে একটা ধন্যবাদ দিয়ে দিই, আমি তাতেই খুশি। ঠিক আছে, তো আমরা এই ছন্দটা তো দিলাম, এখান থেকে আমরা কি হবে, এই দেখো শহরের থেকে আমরা মনে রাখবো স্বরন্ধ। এই যে ধ্বনি বন্ধু, এই ধ্বনি থেকে আমরা কি মনে রাখবো, ধ্বনিদার। কি মনে রাখবো, ধ্বনিদার। ওকে, আর অতি লম্বা জিহ্বা, অতি লম্বা জিহ্বা থেকে আমরা কি মনে রাখবো, অতি জিহ্বা। কি মনে রাখবো, অধি জিহ্বা, মানে অধিক লম্বা জিহ্বা। অতি লম্বা জিহ্বা মানে অধিক লম্বা জিহ্বা। এখান থেকে এই তিনটা শব্দ দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখবো। এর বাইরে যেটা ছিল আল জিহ্বা, ওইটাই আমাদের পাঁচ দাগের অ্যান্সার হবে। পাঁচ দাগের অ্যান্সার তাহলে কি হবে, আল জিহ্বা। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং এটা মুখস্থ করে নিবে এই ছন্দটুকু। ওকে, আচ্ছা ভাইয়া, এই ভিডিওটা তোমরা এখন পর্যন্ত যারা আসো, এইখান থেকে কেউ মিস করো না। আমরা 36 নম্বর পর্যন্ত যাওয়ার মধ্যে অনেক কিছু শিখবা তুমি, অনেক কিছু যেগুলো তুমি আগে জানতে না, তোমাদেরকে নতুনভাবে শেখাবো ইনশাল্লাহ। যারা ভালো করছো, যারা ভালো করেছো পরীক্ষায়, তারা কিন্তু জানো বলেই করেছো। কিন্তু তুমি হয়তো গাছের পাটের মতো মুখস্থ করে করে তুমি ভালো করছো। বাট ভাই, আমাদের এখন মুখস্থ করার বেশি পড়ার যুগ না, কিভাবে অল্প পড়ে নিজের ব্রেন খাটিয়ে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। ওকে, আচ্ছা, সায়েন্সের ভাইয়ারা যারা আসো, ভাইয়াপুরা, তোমাদের তো মানে এইসব বাংলা টাংলা নিয়ে এত বেশি মানে কি বলবো, বেশি মুখস্থ করার সময় পাবা না, পাওয়া উচিত না, আমরাও পেয়ে আসিনি। ঠিক আছে, তো আমাদের পাঁচটা শেষ, সেই জন্য তোমাদের জন্য যেন সব সহজে আমরা যেন মনে রাখতে পারি, সেই সমস্ত বিভিন্ন ট্রিক্স আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের 6 দাগের প্রশ্ন ছিল বাকযন্ত্রের সব থেকে বাইরের অংশ কোনটা। এইটা তো আমরা সবাই জানি, দেখা যাচ্ছে ঠোঁট। এটা মুখস্থগত জানা জিনিস, এগুলো ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, সংবৃত ওষ্ঠের বর্ণ কোনটি। তোমাদের বইয়ের স্বর ধ্বনির প্রথম পেজে যে ছকটা আছে না, ওই ছকটা চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, চোখ বন্ধ করে। তুমি মুখস্থ করার জন্য তোমাকে আমি সর্বোচ্চ একটা সিস্টেম দেখিয়ে দিতে পারি, সিস্টেম দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, তুমি প্রথমে রস্বই লিখবা, রস্যু লিখবা। হ্যাঁ, তারপরে কি লিখবা, এ লিখবা, ও লিখবা। ঠিক আছে, তারপরে কি লিখবা, এ লিখবা, ও লিখবা, অ লিখবা, মাঝখানে বিশেষে আ লিখবা। এই হচ্ছে তোমার পরিবর্তে 7টা হলো মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক 7টা স্বরধ্বনি কোথা থেকে, জিহ্বার উচ্চতা, জিহ্বার অবস্থান, ঠোঁটের উন্মুক্তি, এই 3 ভাগে আমরা 3 ভাগে স্টাইলে ভাগ করতে পারি। তুমি কি করবা, তোমার খাতায় ঠিক এইভাবে লিখবা। ঠিক আছে, এইভাবে লিখবা, লিখে এবার কি করবা, মনে মানে ঠিক বইয়ে যে সেভাবে সবটা করা আছে, এই সাইড ঠোঁটের উন্মুক্তি, এইখানে জিহ্বার উচ্চতা, জিহ্বার অবস্থান, এইভাবে ঠিক তুমি 3টা কোড করে বইটা একবার দেখবা, দেখে আন্দাজে 2-3 বার লিখবা। ঠিক আছে, এতেই এনাফ। বলো ভাই এখানে একটা ছন্দ দিয়ে দেন, ছন্দ দিলে তোমরা তো বেশি অলস হয়ে যাওয়া। ঠিক আছে, ছন্দ দিলে বেশি অলস হয়ে যাওয়া, এই জন্য দিলাম না। আচ্ছা, আমার 8 নম্বর প্রশ্ন কি ছিল, ও আচ্ছা, ওখানে আমাদের যে 7 দাগে যে প্রশ্নটা ছিল, 7 দাগে ওইটা রস্বই হবে। ওখানে রস্বই হচ্ছে সংবৃত ওষ্ঠের ধ্বনি। ঠিক আছে, ওটা রস্বই, রস্বই উচ্চারণের সময় দেখবা সংবৃত মানে কি বলতো, লম্বা হয়ে যাবে। হ্যাঁ, কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। রস্বই, রস্বই। ঠিক আছে, ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোটটা গোল হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি বলতো, সংবৃত ঠোঁটের উন্মুক্তি। এটা তোমাদেরকে বলে দিলাম। এবার আমাদের চলো 8 দাগে চলে যায়।
আর দা কি বলছেন, নিচের কোন বর্ণের উচ্চারণের সময় শুধুমাত্র মুখ দিয়ে বায়ু উচ্চারণ হয়? এই তো কঠিন প্রশ্ন ছিল একটা, একটুখানি মাথা না খাটাইলে কেউ এটা পারবে না, ডিপলি বই না পড়া থাকলে কেউ এটা পারবে না। নিচের কোন বর্ণের উচ্চারণের সময় শুধুমাত্র আছে, শুধুমাত্র মুখ দিয়ে বায়ু বের হয়, শুধুমাত্র মুখ, এটা মনে রাখবে, শুধুমাত্র মুখ। এই ময়ের আগে ম আছে, তাই যত ধরনের মৌলিক স্বরধ্বনি আছে, যত ধরনের মৌলিক স্বরধ্বনি আছে, সব মৌলিক স্বরধ্বনি গুলা এই শুধুমাত্র মুখ দিয়ে বের হয়। মুখের ম, মৌলিকের ম দিয়ে মনে রাখবা, শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ হয় হচ্ছে মৌলিক ধ্বনিগুলা। আর একটু আগেই আমরা এখানে মৌলিক ধ্বনিগুলো লিখেছিলাম, সেই মৌলিক ধ্বনিগুলোর ভিতরে আমাদের অপশনে একটাই মৌলিক ধ্বনি ছিল, সেটা হচ্ছে ও। এইটাই হলো আমাদের 8 দাগের অ্যান্সার, ও। তাহলে শুধুমাত্র মৌলিক ধ্বনিগুলোই শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারিত হয়, মৌলিক স্বরধ্বনি শুধুমাত্র মৌলিক মুখ দিয়ে উচ্চারিত হয়, নাক দিয়ে কোনো প্রশ্নে আসে না বের হওয়ার। ওকে, এইটা মনে রাখো। ওকে, এবার আমরা 9 দাগে চলে যাচ্ছি। দই, ভাইয়া 9 দাগে, 9 দাগটা পরে করে, আচ্ছা 9 দাগটা দ, দই। আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো আকার ওকার না থাকে, যদি কোনো আকার ওকার না থাকে, তোমাদেরকে বলি এখানটা কোথা থেকে নিয়েছি প্রশ্নটা। প্রশ্নটা নিয়েছি হচ্ছে আমরা আমাদের দই উচ্চারণের সময় দেখ, দইটাকে যদি আমি উচ্চারণ করি, দইটাকে আমরা যখন উচ্চারণ, আমরা কিন্তু দই বলি, মনে করো এটা কিরাম হইতো যদি আমরা এরকম উচ্চারণ করি, দওয়াই, এরকম উচ্চারণ করি বলো তো কখনো? বাট আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি, এটা দয়কার রসই, দই, দই বলি, দই। ঠিক এই যে উচ্চারণের জিনিসগুলো ঠিক তুমি যেভাবে উচ্চারণ করো ওইভাবে উচ্চারণ করেই বিষয়টা মাথায় আনবা, ঠিক আছে? তাহলে কি বলতেছি, দয়কার রসই দই। ওকে, তুমি যদি ইন্টারে পড়তে বা এইচএসসিতে পড়তে এই মুহূর্তে, তখন তুমি কি জানতে জানো, দইকে উচ্চারণ করলে দইয়ের ভিতরে এখানে অ আছে, তোমার উত্তর হইতে অ প্লাস রস্বই। বাট দুর্ভাগ্যবশত তুমি এইচএসসির স্টুডেন্ট না, তুমি হচ্ছে এসএসসির স্টুডেন্ট, সেই জন্য তুমি এইটা ভুলে যাও, তুমি এইটা ভুলে যাওয়া, এটা কিন্তু অ্যান্সার হবে না। তোমার অ্যান্সার হবে ও প্লাস রস্বই। এখানে হচ্ছে তুমি মুখ যেভাবে উচ্চারণ করো, যেভাবে তুমি উচ্চারণ করো ঠিক সেভাবে এখান থেকে নিবা, দয়কার রস্বই দই, এখানে ওকারটা থাকবে ও, আর রস্বইকারটা থাকবে এই রস্বই, এই যে ও আর রস্বই মিলাই এইখানে অ্যান্সার হবে আমাদের। তবে একটা কথা বলে দিই, শেষে সবসময় এখানে একটা হলন ইউজ করবা, তুমি কি করবা, একটা হলন ইউজ করবা। আচ্ছা, আমরা খুব দ্রুত শেষ করে দেব, আমাদের দই শেষ, দই কইয়া যা খাওয়া খাওয়ি শেষ। এবার আমরা কোথায় যাচ্ছি, 10 দাগ পক্ষ। পক্ষ শব্দের উচ্চারণ কি, পক্ষ, এটা আমাদের 10 দাগ, পক্ষ শব্দের উচ্চারণ কি? ওকে, দেখো, পয়কারে পক্ষ, পয়কারে খোপ, পক্ষ। আমি কি বলেছি, উচ্চারণের প্রশ্ন আসলেই ওইটাকে তুমি তোমার ভাষায় এক্সপ্রেস করবা, তোমার মতো করে উচ্চারণ করবা, ঠিক আছে? উচ্চারণ করলে কি হচ্ছে, দেখো পক্ষ। এখন তোমার অপশনে এরকম থাকতে পারে, একটা মনে করো এই আছে, এইটা মনে করো তোমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? বাট তোমার অপশনে কিন্তু এরকম একটা ছিল, এরকম একটা ছিল, তাই না? তুমি এখানে পক্ষ উচ্চারণ করতে পারতেছো, ঠিক আছে? এই যে দেখো, এইখানে কিন্তু পার্থক্য একটা হলন, এই যে একটা হলন আছে না, একটা হস চিহ্ন, এই যে একটা হস চিহ্ন, এই হস চিহ্ন কখন ইউজ করতে হয় এটা তোমাকে যদি না জানো, তাহলে তোমার এই ধরনের কনফিউজিং ঝামেলায় তুমি পড়ে যাবা। তাহলে আমরা হস চিহ্ন কোথায় উচ্চারণ করব, কোথায় আমরা ইউজ করব? আমরা মনে করে একটা ওয়ার্ড পাইছি যেটাকে উচ্চারণ আমাদের চাইছে, তখন আমরা ওই ওয়ার্ডটাকে উচ্চারণ করবো। ধরো এই পক্ষ পড়ছে, আমরা কি বলবো, পক্ষ, পক্ষ। ওই মধ্যে যেখানে গিয়ে আমাদের স্প্রিংটা থেমে যায়, উচ্চারণটা যেখানে যেয়ে থেমে যায়, যেমন পোক, পয়ে যেয়ে থেমে যাচ্ছে, খো, খো কিন্তু থামছে না, খো, খো চলে যাচ্ছে, এবার পোক যেতে পারবে না, কিন্তু ওখানে যে থেমে যাবে, উচ্চারণ করে যেখানে থেমে যাচ্ছে, পোক, পোক কিন্তু আর যাবে না, বাট খো, ক্ষয়কারে খো, ওখানে জোরে টান দিতে পারবা,
বাট এই যে তুমি এখানে থেমে যাচ্ছ, এই থামার জন্য এখানে হস চিহ্ন হবে। আর এই দুইটা অপশনের ভিতরে পার্থক্য এখানেই ছিল। অনেকেই এখানে এই দেখো শুধুমাত্র হস চিহ্ন নেই, এইটাই দিয়ে বিশাল বড় মারাত্মক একটা ভুল করে ডাব্বা আব্বা খাব্বা খাইছে। ওকে, আচ্ছা 10 শেষ। এবার আমাদের নিচের কোন শব্দে এ এর বিকৃত উচ্চারণ হয়েছে। এখানে দেখো এ এর বিকৃত উচ্চারণ, আমরা এটা জাস্ট উচ্চারণ করবো, যা থাকবে উচ্চারণ করবে। এই ধরনের উচ্চারণ প্রশ্নগুলো আসলে কিছু বলার নেই। খেলা ছিল ওখানে, কি ছিল? খেলা। এইখানে কিন্তু আমরা খেলা বলি না, নর্মালি এখানে এবারটা কেমন উচ্চারণ হওয়ার কথা ছিল, এর মতো। যদি এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা এখানে কি বলি? খেলা বলতে হতো। কি হতো? খেলা। বাট খেলা কিন্তু উচ্চারণ না, উচ্চারণ হলো খেলা। তো এই এটা আমাদের কি হয়ে যায়? ওয়াইজফলা আকার হয়ে যায়। এটা কিসের মতো উচ্চারণ হয়? ওয়াইজফলা আকারের মতো। তো আমরা এখানে কি বলি? ওয়াইজফলা আকার বা খেলা। নর্মাল আমাদের উচ্চারণটা কেমন হয়? এরকম। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? ওইখানে এর উত্তরটা হবে খেলা। ঠিক আছে, আচ্ছা আমাদের 11 শেষ। আমাদের 12 নম্বর বলা হচ্ছে ব্যথা শব্দের সঠিক উচ্চারণ কি। এটা একটা 3rd ক্লাস প্রশ্ন করে ফেলছি, এত সহজ প্রশ্ন দিতে হতো না। হ্যাঁ, বয়সফলার জায়গায় ব্যথা, আমরা কিন্তু তো ব্যথা বলি না, ব্যথা। এখানে কি বলা হচ্ছে? ব্যথা। বাট আমরা কিন্তু ব্যথা একবারও বলি না, আমরা বলি কি? ব্যথা। ঠিক আছে, এই উচ্চারণটা একদম ইজি একটা জিনিস, ইজিয়েস্ট করতে হবে। তুমি এখানে কি জাস্ট যা থাকবে তুমি নিজের মুখের ভাষায় উচ্চারণ করবা, তবে তোমার এই উচ্চারণটা কিন্তু শুদ্ধ হতে হবে, শুদ্ধ বাংলায়। নিজের আঞ্চলিক ভাষা নট ইউজ, কোনোভাবে ইউজ করা যাবে না। তুমি যদি নোয়াখালী হয়ে থাকো, চট্টগ্রামের হয়ে থাকো, তোমার আঞ্চলিক ভাষা অনেক বেশি ডিফিকাল্টিস। ভাই শোনো না, আমি হচ্ছে সাতক্ষীরার মানুষ, ঠিক আছে? আমি সাতক্ষীরার মানুষ, সুন্দরবন অঞ্চলের মানুষ। ওকে, আমার সাথে এই কয়েকদিনে তোমাদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে। এই কথা বলার সময় কেউ কেউ মানে চট্টগ্রামে বাড়ি আছে, রংপুরে বাড়ি, তোমার হচ্ছে নোয়াখালীতে বাড়ি, তাদের সাথে আমার 5 মিনিট কথা বলতে যে ভাই আমার ঘাম ঝরে গেছে, সিরিয়াসলি আমি ঘেমে গেছি। এখানে যদি ওমন কেউ থাকো যাদের সাথে আমার ফোনে কথা হয়েছে, তাদেরকে বলতেছি ভাই ওই 5 মিনিট আমি ঘেমে গেছি, ফ্যানের ভিতরে তবুও ঘেমে গেছি। মানে আমি ভাষা সত্যিই বুঝি নাই, কি যে বললো আমি জাস্ট শুনছি। আমার ভাষা আমি যেটা ইউজ করতেছি এইটাই আমার সত্যি ভাষা। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষাটা এরকম একদম স্পষ্ট ভাষা, বাংলা ভাষা হয়। বাট আঞ্চলিক ভাষা ওটা হচ্ছে আসলে যে অঞ্চল সে অঞ্চলের মানুষের গর্ব। এটা আমাদের বাংলা ভাষার একটা বৈচিত্র্য। আমরা বাঙালি হিসেবে অনেক বেশি গর্বিত যে আমাদের এক এক অঞ্চলে অনেক বেশি একই বাংলা ভাষা কত বৈচিত্র্যময়, তাই না? তো দেখো আমার আঞ্চলিক ভাষা এরকম একদম সত্যি, আমাদের আঞ্চলিক ভাষাটা এরকমই, এবং আমরা এভাবে কথা বলি রেগুলারলি। কিন্তু অনেকেই দেখবা যে আমার কথা বুঝতে পারতেছো, বাট তোমাদের আঞ্চলিক ভাষা কিন্তু আমার মতো এতটুকু স্পষ্ট না, হুবহু বইয়ের মতো ভাষা না। তোমাদের অনেক রকম ডিফিকাল্টিস ভাষা আছে, তাই না? বাংলায় সব কিছু, তবে এর ভিতরে ডিফিকাল্টিস। তো তেমনভাবে আমি রংপুর বা সরি ওর বাসাটা ছিল মেবি মাদারীপুর বা ওইদিকে কোথাও, আরেকজন বাসা ছিল চট্টগ্রামের ভিতরে কোথাও, ফেনী না কোথায়। আচ্ছা, ওদের সাথে কথা বলার সময় আমি ঘেমে গেছি, মানে 3-4 মিনিটে। আমার আম্মু বাসায় ছিল, আম্মু বলতে তো কি সাথে কথা বলতেছিস, তো ঘামতেছিস কেন? আমি বলছি কি থামো, আমি পরে কথা বলতেছি। ও কি বললো আমি কিছু বুঝি নাই, আমি জাস্ট একটা ওয়ার্ড বুঝতে পারছি, সেই ওয়ার্ডের উপরে মানে গেস করে আমি ওর একটা অ্যান্সার দিয়ে দিয়েছি। তখন ও বলতেছে কি ভাই আমি ওদের ভাষায় যে বলতেছে যে ভাই ওটা আমি বলি না, আমি এটা বলতেছি। তখন আমি বুঝতেছি না কি এক বিচার, মানে বিধিখিস্তি অবস্থা। আমি পরে না পাই কেটে দিয়েছি, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করে ছেড়ে দিয়েছি। বাট এরকম নিজেদের আঞ্চলিক ভাষায় উচ্চারণ করলে কিন্তু এখানে হবে না, এখানে উচ্চারণ করতে হবে অরিজিনাল বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা উচ্চারণ করতে হবে। তাহলে এটা কি হবে? বয়জফল আকার থয়াকার না, বয়জফলা আকার থয়াকার, একটা আকার হবে। এটা এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? ওকে, এটা কত দাগ ছিল? এটা 12 দাগ ছিল। আমরা এবার যাচ্ছি কত? 13 দাগ। বাংলা উপসর্গ কতটি? এইটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, বাট এইটা কিন্তু আমি রিসেন্টলি গত বছরের টেস্ট পরীক্ষাগুলোতে তোমার কয়েকটা স্কুলে পড়ছে, এবছরের প্রি টেস্টের তোমরা যদি কেউ টেস্ট পেপার করে দেখে দেখো, তোমরা দেখতে পাবা। আমি হচ্ছে আমার শাহিন বিএফ শাহিন কলেজ ঢাকাতে, বা ওখানকার কোনো একটা বিএফ শাহিন কলেজ ঢাকা বা যশোর শাখা হোক, যশোর শাখা মেবি, ওখানকার একটা কোশ্চেন দেখলাম, সেখানে ওই যে বাংলা উপসর্গ কয়টি? 21টি। ঠিক আছে, বাংলা উপসর্গ 21টি, এটা মনে রাখবা, মনে রেখে দিও, যদি পড়ে যাই বলা তো যায় না। আচ্ছা, এবার 14 দাগ। অধিবাসী শব্দের দোতনা কোনটি? অধিবাসী, অধিবাসী মানে কি বলতো? অধিবাসী, অধিবাসী
এখানে এই যে রোজানা শব্দগুলো তোমাকে সব পাই টু পাই মুখস্থ করতে হবে। কি করতে হবে? পাই টু পাই মুখস্থ করতে হবে। আমি কিছু দাগিয়ে দেবো প্রয়োজনে, যদি তোমাদের প্রয়োজন বোধ করো যে ভাইয়া একটু দাগাই দিয়েন, তোমরা আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে দাগিয়ে পাঠিয়ে দেবো। ওকে। অধিবাসী, এই অধিবাসী শব্দের দোতানা হচ্ছে মধ্যে। কি হচ্ছে? মধ্যে। অধিবাসী মানে কি? নির্দিষ্ট একটা এলাকার মধ্যে কেউ বসবাস করলে, নির্দিষ্ট একটা এলাকার মধ্যে কেউ বসবাস করে তাদেরকে আমরা অধিবাসী বলি। তোমার একটা তামিল মুভি আছে, সেখানে যে নায়কের নাম হয় বাসি, আমার মুভিটার নাম মনে নাই, ওই যে নায়কটা বন মানুষ হয়, হ্যাঁ বন মানুষ টাইপের নায়ক হয়, নায়িকার সাথে দেখা হয়, অনেক অনেক কিছু হয় বন জঙ্গলের মধ্যে আর কি। ওই মুভিটাতে তুমি দেখবে যে ওই নায়কটার নাম বাসি ডাকা হয়। কেন বাসি ডাকা হয় বলতো? ও অধিবাসী। ওর মূলত কি, ওই মুভিটা হচ্ছে অধিবাসীদের নিয়ে, তাই ওর নাম বাসি রাখা হয়। ঠিক আছে? অধিবাসীরা কি থাকে? ওই বন জঙ্গলের মধ্যে থাকে, তাই মনে করে এটা মধ্যে আসছে। এটা কিন্তু বইয়ের কথা না, আমি যে কথাটা বললাম যে বন জঙ্গলের মধ্যে থাকে বলেই এটা না। বাট অধিবাসীটা যদি তোমার কোনো জায়গায় পড়ে যায়, তখন তুমি এই মধ্যেটা কিভাবে মনে রাখবা সেটা আমি বলে দিলাম, যে ওই যে অধিবাসীর বাসী নায়কটা হলো বন জঙ্গলের মধ্যে থাকতো, তাই সেই মধ্যে হলো দোকানা। ঠিক আছে? ওকে, মনে রেখো। আচ্ছা ভাইয়া, এবার আমরা চলে যাচ্ছি নিচের কোন শব্দে অর্থের সংকোচন ঘটেছে। 15 নাম্বার দাগ, 15 দাগ। নিচের কোনটিতে অর্থের সংকোচন ঘটেছে? সংকোচন মানে হলো ছোট হওয়া। সংকোচন মানে কি? ছোট হওয়া। হ্যাঁ, এবার দেখো, আমাদের নজর বললে একটা শব্দ ছিল, সেই নজর শব্দটাকে আমরা কি বলছি, উপসর্গ যোগ করে সুনজর বানাইছি। কি বানাইছি? সুনজর বানাইছি। এখন দেখো, এই নজর শব্দের আগে নজর দ্বারা আমরা কি বোঝাই? নজরটা কিন্তু ভালো নজরে হতে পারে, সুনজর। হ্যাঁ, ছেলেটা ভালো ছিল। অনেকে সুনজরে দৃষ্টির দোয়া করে দেয়, অনেক মুরব্বীরা ভালোভাবে দেখিয়ে বলে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো ছেলে, তোমাকে অনেক নাম শুনেছি এলাকায়, তুমি অনেক ভালো ছেলে, মুখের ছেলে। আমরা বলি জি চাচা, জি আঙ্কেল, আমরা দোয়া করবেন। এইটা হলো একটা সুনজরে তাকানো। বাট আমরা রাস্তায় কোনো একটা সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা রাগ করিস না ভাই, রাগ করিস না, সবাই করে এটা, না বললেও হ্যাঁ অনেকে ভালো আছে, সমস্যা নেই, ম্যাক্সিমামই করিস, তোরা স্বীকার করিস বা না করিস। ক্রাশ কিন্তু সবাই থাকে, ক্রাশ সবার লাইফে আছে, থাকতে হবে। ক্রাশ মানে কি বলতো? যে তুমি কাউকে দেখে তোমার ভাল লাগছে। কি হয়েছে? কাউকে দেখে তোমার ভাল লাগছে, তুমি বলতে পারতেছো না, বলার দরকার নেই, বাট ওই যে একবার দেখেই মনে করো দ্বিতীয়বার তাকাও নাই, বাট ওই যে এক পলকেই ভাল লাগছে না, ওইটাকে বলে ক্রাশ। ঠিক আছে? তো তুমি ওই ক্রাশ খাইছো, ক্রাশের দিকে তাকাইছো, কি ক্রাশের দিকে কি ভাই সব তোরে তাকায়? তুই কি তোকে তাকাইছিস তো চোখ দিয়ে, কি বলতো ওরে একদম পুরো গিলে খেয়ে ফেলাইছিস তুই এক চোখ দিয়ে। ওই নজরটারে সুনজর বলে না, ওই নজরটারে সুনজর বলে না। ঠিক আছে? তো এই নজরের ভিতরে ওই মুরব্বীদের নজর আর তোর এই ক্রাশের দিকে তাকানোর নজর দুইটাই পড়ে, বাট এই সুনজরের ভিতরে মুরব্বীদেরটা পড়ে, কিন্তু তোর এই নজর পড়ে না। কি বুঝলি? নজরের ভিতরে মুরব্বীদের যে নজরটা ছিল, মুরব্বীরা যে তাকায়, হ্যাঁ বাবা তুমি অনেক ভালো ছেলে, ওই যে তাকানোটা না, আর এই তোর এই ক্রাশের দিকে তাকানো, তাকে চোখ দিয়ে খেয়ে ফেলা, এই দুইটাই নজরের ভিতরে পড়ে, বাট সুনজরের ভিতরে শুধু এই মুরব্বী পড়ে, তোর এই তাকানো পড়ে না। এক্ষেত্রে কি হইলো বলতো? চাচার এই তাকানো, তোর তাকানো দুইটা ছিল, এখানে এসে একটা হয়ে গেল, কি কমে গেল না? ছোট হয়ে গেল না? এই ছোট হয়ে যাওয়াটাকেই বলা হয় অর্থের সংকোচন। কি বলা হয়? অর্থের সংকোচন ঘটেছে সুনজর শব্দটিতে। ঠিক আছে? বুঝে গেল? বুঝে গেল কি না? ওকে, এবার দেখো, আমি আবারও বলতেছি, যেখানে যেখান থেকে দেখতেছো ক্লাসের শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে, অনেক ভালো ভালো কিছু জিনিস শিখবা মনে রাখার জন্য। আচ্ছা দেখো, নিচের কোন শব্দের অর্থ, আচ্ছা নিচের কোনটি নাম প্রকৃতির উদাহরণ? নিচের কোনটি নাম প্রকৃতির উদাহরণ? 16 দাগ। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে 16 নম্বর প্রশ্নটা আমাদের একটু করতে ভুল হয়েছে, ওইখানে সব কিছু শেষ হওয়ার পরে একটা 9 যোগ করতে হতো, একটা 9 যোগ করতে হতো, কেননা ওইখানে আমাদের সবগুলো অ্যান্সার, মানে ওইখানে আমাদের 3টা চল শব্দটা বাদে, চল হলো ধাতু প্রকৃতি, এটা কি ধাতু প্রকৃতি,
আর বাকি যে তিনটা ছিল ওই তিনটাই আমাদের নাম প্রকৃতি। ঠিক আছে, শুধুমাত্র চলটাও ধাতু প্রকৃতি, ওইখানে 9 দিলে এটা হতো, বাকি যে তিনটা দিছো আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এটা একটুখানি জেনে রাখবা, চল হলো ধাতু প্রকৃতি, বাকি যে তিনটা ছিল তিনটা নাম প্রকৃতি। একটুখানি আমরা দুঃখের সাথে জানাচ্ছি, প্রশ্নে এই একটাই মিস্টেক হয়ে গেছে, কিভাবে হলো আমি বুঝলাম না এত রিভিশন দেওয়ার পরেও। ওকে, 17 দাগ, বচন যুক্ত হয় শব্দের কোথায়? বচন, বচন বোঝো যে কি বলা হয়, বচন বলতে কি বোঝো? তোমার একজন, একজন মানুষ, ঠিক আছে, একজন মানুষ আসতেছে, কি বলতেছি, একজন মানুষ আসতেছে, মানে কোন আমার দিকে মনে করে একজন মানুষ আসতেছে, আমি কি আরেকটা কথা কি বলতে পারি, লোকটি আসতেছে। এই দেখো, এই টি দ্বারা টি যোগ করে আমি কিন্তু এর বচন নির্দিষ্ট করে দিয়েছি যে লোক একজন, লোক একজন নির্দিষ্ট করে দিচ্ছি, তার মানে এখানে বচন হিসাবে ব্যবহার হচ্ছে, যদিও এটা পদাশ্রিত নির্দেশক, যদিও এটা পদাশ্রিত নির্দেশক, কিন্তু এখানে এটা বচন হিসাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এই যে আমরা টিটা কিন্তু আমরা বাক্যের পরে ব্যবহার করতে পারছি, আবার এই যে জন মানুষ, এই যে মানুষটা কয়জন, একজন, দুইজন, তিনজন, এটা কিন্তু এই মানুষ শব্দের আগে ইউজ করছি, ওরেও কিন্তু আমি এটা বচন হিসাবে এখানে ইউজ করছি যে সব বচন। আচ্ছা, তার আগে তোরা কি বুঝিস যে বচন মানেটা কি? বচন মানে কিন্তু সংখ্যা। ঠিক আছে, কোনো জিনিসের সংখ্যা নির্দেশ করে দেওয়াটাই হলো বচন। ঠিক আছে, তো আমরা এখানে মানুষের সংখ্যা নির্দেশ করে দিয়েছি একজন দিয়ে, এটা কিন্তু সামনে বসাইছি, আবার কি দিয়ে পরে আমরা বচন বুঝিয়েছি সেটা কিন্তু লোক শব্দের পরে বসাইছি, তার মানে শব্দের আগে বা শব্দের সামনে এবং পিছনে দুই জায়গাতেই বচন বসানো যায়। ঠিক আছে, দুই জায়গাতেই বচন বসানো যায়। ওকে, এবার বাক্যে মানে আমাদের বাংলা ভাষায় লগ্ন কতটি? লগ্ন, এটা একদম ইজি কোশ্চেন ছিল, লগ্ন 4 প্রকার। লগ্ন কত প্রকার? 4 প্রকার। এটা ইংলিশ লিখে লিখে আমার একটা অভ্যাস হয়ে গেছে, সব জায়গায় ইংলিশ ঢুকায়। এই লগ্ন কত প্রকার? 4 প্রকার। ওকে, এবার কি লিখবো? হ্যাঁ, আমাদের 18 দাগ বলছি লগ্ন 4 প্রকার। 19 দেখেন কণ্ঠনালীয় কতটি? কণ্ঠনালী শুধুমাত্র হ, কণ্ঠনালীয় ধ্বনি শুধুমাত্র হ। ঠিক আছে, একটাই কণ্ঠনালীয় ধ্বনি, কয়টা? একটাই, শুধুমাত্র হ, মনে রাখবা। দন্ত ব্যঞ্জনের মুখ্য অঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জনের মুখ্য অঙ্গ, দন্ত ব্যঞ্জনের মুখ্য অঙ্গ এই যে 20 দাগটা না, 20 দাগটা আমরা এর আগে আজকে দুপুরবেলার দিকে ঠিক ইমিডিয়েট, যারা ইউটিউবে দেখতেছো, যারা পেজে দেখতেছো, যেখানেই দেখো, এর ইমিডিয়েট আগের ভিডিওটা, ঠিক আগের ভিডিওটাতে এই কোশ্চেন আমি বুঝিয়ে দিয়েছি, এই কোশ্চেন আমি বুঝিয়ে দিয়েছি, এবং এই কথাটাই বলছি, দন্ত নিয়েই আমি 2-3 বার করে রিপিট করে কথা বলছি ওই ভিডিওটার ভিতরে। যারা দেখোনি, আমি কিছু বলার নাই, তোমরা আমাকে হয়তো বা গুরুত্ব দেও না যে ভাই কী বলছে না বলছে, বিষয় না, থাক, সমস্যা নেই, বাট আমার কথাগুলো যারা শুনবি 24 বছরের ভাই আপুদের কাছ থেকে একটু রিভিউ দিস, যারা আমার স্টুডেন্ট ছিল। ঠিক আছে, ওরা এখনো ভাই পাগলের মতো চলে, পাগলের মতো, মানে ওরা ইন্টারে করতেছে, তবুও ওরা আমার কাছে, আমার ছায় নেই, ওরা আমার কাছে পড়তেছে। যে কয়জন ছিল, খুব বেশি নিয়ে আমি শুরু করতে পারি নাই 24 ব্যাচটা, তবে যারা ছিল খুব ভালোভাবে তারা পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এবং ওদের কাছে শুনবা, তোমাদেরকে আমি বলছি, মানে তোমাদের দেখবা আমার স্টুডেন্ট যারা আসছে, স্টুডেন্ট যারা এখানে আসো, আমি খুব কম জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করছি, খুব কম জায়গায়। যারা তোমাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করছে কয়েকজন আছে, রফাত আছে, রফাত, আমি নাম বলে এটা লাভ নাই, রফাত চফাত আছে, রফাত, জিহান, মানহা, তারপরে লামিয়া টাইমে অনেকেই আছে। এরা যারাই আছে না কেন, ওরা হলো তোমার ওদের অ্যাডভার্টাইজমেন্ট ওরাই তোমাদের ইনবক্সে মেসেজ করে, আমি কিন্তু ওদের বলিও না। তোরা শুনে রেখিস যে ওদের ভাইরা কি তুমি বলছো, ওরা কিন্তু না, আমি ওদেরকে বলি নাই। বাট ওরা বলছে ভাই আপনি শুধু আপনার যে ক্লাস, ওরা একবার করে পড়লে খুশি হয়ে যাবে, আপনি শুধু ক্যারি করেন, আমরা আপনার সাথে আছি। আর আমার অনলাইনে পরিচিত একজন মানুষ, অবুসমন আইডি নামে আমার এক পার্টনার আছে, সোহান, সে আমাকে অনেক বেশি হেল্প করে, তার কথা না বললেও নয়। যাই হোক, আমি কোথায় ছিলাম জন্য, এই যে ইমিডিয়েট আগের ভিডিও, বিদ্যা কি আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা একটু দেখে এসো, আমি আর কোনো কথা বলবো না, এখানে সময় অনেক লাগে বলে আমি একটা আলাদা ভিডিও বানাইছিলাম। ওকে, বুঝালাম না, ওখানে উত্তর হবে জিভের ডগা, বিদ্যার উত্তর জিভের ডগা। ঠিক আছে, আচ্ছা 21 দাগ, নিচের কোনটি ঘোষ ব্যঞ্জন? এইবার আমার খাতা ধরতে হবে, এইবার আমার কিবোর্ড ধরতে হবে, চলো শুরু করি। এখন ক খ লিখবো, আমরা কি লিখবো বলো তো? ক
খ লিখবো। খুব কষ্ট হয়ে যাচ্ছে বুঝলে, এত একের পর এক কেমিস্ট্রি কোশ্চেন করতেছিলাম, কালকে আবার কেমিস্ট্রি পরীক্ষা। এই যারা সায়েন্সের আছো, কালকে কিন্তু আমাদের পেজে এই একই টাইমে কেমিস্ট্রি পরীক্ষা হবে, চ্যাপ্টার 1, 2, 3, চ্যাপ্টার 1, 2, 3। তোমরা অবশ্যই আমাদের ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে? অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবা, আমরা এখানে পরীক্ষা নেব কেমিস্ট্রি। আর রুটিনগুলো তোমরা অবশ্যই সবার পাশাপাশি দেখে নিবা। আমরা 21 দেখা যাচ্ছি। আমি দেখো এখন তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, এবং আমি বলি এই জিনিসটা অবশ্যই তুমি নোট করে রাখো, অবশ্যই, এবং মাথায় রাখবা। এখান থেকে 100%, কি বলছি আমি, 100% করব। এখন যে কথাগুলো বলবো, এসএসসি টেস্ট, স্কুলের পরীক্ষা যেখানে দাঁড়াও, এই জায়গা থেকে একটা না একটা কোশ্চেন আসবে। দেখো ক খ গ ঘ অমুক, এবার চ ছ বর্গীয় জ ঝ ইং, ঠিক আছে? এবার ট ঠ ড ঢ মূর্ধন্য, তারপরে ত থ দ ধ দন্তান্ন, প ফ ব ভ ম। ভাইয়া দেখো, এই যে আমাদের শব্দগুলো লিখলাম, এই দিক দিয়ে 5 আর এই দিক দিয়ে 5, এই যে 5 গুণ 5, 5 5 25টা আমাদের লেটার বা অক্ষর এখানে আমরা লিখছি, 25টা বর্ণ আমরা লিখছি। এই দেখো এই দিক দিয়ে 5, এই দিক দিয়ে 5, এই দিক দিয়ে 5, তাই এই যে চতুর্বাহু সমান, তাই আমরা এটাকে বর্গীয় বর্ণ বলি এই 25টাকে। এই যে 25টা বর্গীয় বর্ণ, এই 25টা বর্গীয় বর্ণের ভিতরে আমরা কী কী শিখবো বলো তো? এখান থেকে 4টা জিনিস শিখবো এখান থেকে। কইটা আচ্ছা, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ আর মহাপ্রাণ। এই যে তোমার সিরিয়ালি এইটা মনে রাখবা, সিরিয়ালি এটা মনে রাখবা। এখন আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো। ট্রিক্সটা দেখো, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, জাস্ট এই যে দেখা যায়, দেখা যায় কিনা দেখি আর, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে। এই জাস্ট একটা আমি বক্স আঁকালাম, এই যে বক্সটা আঁকাইছি, এই বক্সের ঠিক এইভাবে তুমি তোমার খাতায়ও কিন্তু আঁকাই নিবা, ঠিক এইভাবে তোমার খাতায়ও আঁকাই নিবা। 1 2 3 4, এখন 4টা কোট আঁকাবা, এবং 4টা কোট ঠিক এভাবে আঁকাই নাও, ঠিক আছে? 4টা কোট আঁকানোর পরে তুমি এইখানটায় উপরে এখানে কি লিখবা? অঘোষ, এখানে লিখবা অঘোষ, আর এর নিচে লিখবা কি? ঘোষ। 2 আর 4 এর মাঝখানে এখানে লিখবা মহাপ্রাণ, আর এখানে লিখবা অল্পপ্রাণ। এইবার দেখ, আমাদের এইখানে যে 5টা করে লাইন আছে না, এখানে হলো 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এই যে 5টা করে লাইন দেওয়া, এই যে 5টা লাইন আছে, এর ভিতরে 1 আর 2 নাম্বার, 1 আর 2, 1 আর 2 ঘোষ। কি বলছি? 1 আর 2 ঘোষ ধরি, আর 3 4 5, 3 4 5 এরা কি? অঘোষ ধ্বনি। 3 4 5 অঘোষ ধ্বনি। ক্লিয়ার? প্রথম 1 আর 2 ঘোষ, পরে 3 4 5 অঘোষ ধ্বনি, ঠিক আছে? আমি কি বললাম তাহলে? তোমরা কি বুঝতে পারছো? 1 আর 2, 1 আর 2 হচ্ছে অঘোষ ধ্বনি। ভুল লিখছি, সরি, একটুখানি কারেক্ট করো। আমি এক্সট্রিমলি সরি, এটা আমি মন অন্যমনস্ক হয়ে গেলে যা হয় আর কি। আমাদের 1 আর 2 হলো অঘোষ ধ্বনি, আর 3 4 5 হলো ঘোষ ধ্বনি। এখন তোমাদেরকে আমি একটা নষ্ট
উপমা দিই বুঝে মনে রাখার জন্য। ঘোষ অঘোষ। আমরা ছোটবেলা থেকে একটা ধাঁধা খেলি। তবে তার আগে একটা জিনিস বলি, আমাদের এলাকায় যে দুধের ব্যবসা করে যারা, দুধ বয়ে নিয়ে যায় যারা, গরুর দুধ টুধ নিয়ে যায় না, গরুর দুধ মহিষের দুধ নিয়ে যায়, এদেরকে আমরা কি বলে সম্বোধন করি? এই ঘোষ বলে সম্বোধন করি কিন্তু, তাই না? ঘোষ বলে সম্বোধন করি যারা দুধের কাজ করে। এখন আমরা ছোটবেলা থেকে মজা করে দুষ্টুমি করে একটা ছন্দ বলতাম, সেটা হচ্ছে কি বলতাম বলতো? কার দুধ পিছনে থাকে। এটা খুব খারাপ ভাষা না, তুমি পজিটিভলি নিয়ে পজিটিভ, না নিলে না নেগেটিভ, ঠিক আছে? মানে বোঝানোর সাথে সব কিছু করা যায়, বুঝতে পারলে হলো, মনে রাখতে পারলে হলো। তো আমরা কি বলতাম? কার দুধ পিছনে থাকে। শুধুমাত্র ঘোষের দুধ দুটো বালতিতে করে বা বড় বড় ট্যাঙ্কিতে করে পিছনে থাকে, আর কারোর দুধ কিন্তু পিছনে থাকে না, ঠিক আছে? তাহলে ঘোষের দুধ পিছনে থাকে, তাই ঘোষ পিছনের তিনটে। ঘোষ কি? পিছনের তিনটে। আর মানুষের অঘোষ যারা যারা ঘোষ না, তাদের কোথায়? সামনে, ঠিক আছে? এটা মনে রাখবা। হ্যাঁ, যেভাবে তুমি নিবা সেভাবেই তোমার কাছে মনে হবে। এটা কিন্তু খুবই ইজিলি আমি বলে দিলাম। এবার ঘোষ অঘোষের চিন্তা শেষ। এখন দেখো আমি এখানে 1 আর 2 বলছি না, অঘোষ। 1 আর 2 কিন্তু অঘোষ, আর 3 4 ঘোষ, আর 5 তো আছে পরে, এটা বাদ দাও। এবার দেখো, এবার হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। এখান থেকে বেজোড় যেগুলো, বেজোড় 1 নাম্বার আর 3 নাম্বার, 1 নাম্বার আর 3 নাম্বার, 1 3 অল্প প্রাণ, 1 প্রাণ অল্প, আর 2,4 কি? 2,4 কি? মহা। এখানে দেখো তো, মহা মানে কি বলতো? বড়। এই 1 আর 3 থেকে 2 এর বড়, তাই এটা হচ্ছে মহাপ্রাণ। আর 1 আর 3 হলো অল্প প্রাণ। তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার অল্প প্রাণ, 2 নাম্বার আর 4 নাম্বার মহাপ্রাণ। এখান থেকে এই 4টা দিয়ে কিন্তু বলতে পারো 1 আর 3 অল্প প্রাণ, 2 আর 4 মহাপ্রাণ, 1 আর 2 অঘোষ, 3 আর 4 ঘোষ, ঠিক আছে? এইখান থেকে এই ছকটা থেকে তোমার অনেক কিছু তুমি করতে পারবে, 100% এখান থেকে তুমি পড়বে, ঠিক আছে? আমি কিন্তু বুঝাই দিছি, বুঝতে না পারলে আবারও বলবা, পরবর্তীতে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন বেশি সময় নেওয়া সম্ভব হচ্ছে না। ওকে, এবার দেখো আমাদের আমাদের হচ্ছে কত টাকা আমরা সলভ করলাম। 0 টাকা হলো, এবার হচ্ছে ফলা গেলে কতটি সেটা আমরা করছি। ফলা কতটি, এটা কত করলাম আমরা? নিচের কোনটি ঘোষধ্বনি শেষ? ফলা মোট কতটি? 6টি। এটা তোমাদের বই আছে, ফলা 6টি। আচ্ছা, এই যে এইটা, এই যে যুক্ত বর্ণটা, তোমার অস্পষ্ট যুক্ত বর্ণগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। এটা হচ্ছে তোমার মূর্ধন্য স যোগ মূর্ধন্য, মূর্ধন্য স যোগ মূর্ধন্য, ঠিক আছে? তারপর আরেকটা আছে হ, এটা কিন্তু হ, যদি দেখো, সরি, এটা আমাদের কি আছে? হ প্লাস মূর্ধন্য। হ, এটা যদি হয়ের নিচে দন্তান্ন থাকে সেটা হবে হ প্লাস মূর্ধন্য, আর যদি হয়ের এই সাইডে দন্তান্ন থাকে সেটা হবে হ প্লাস দন্তান্ন। এই দুইটা যেন ভুল না হয়, এই দুইটা যেন ভুল না হয়। নিচে থাকলে মূর্ধন্য আর সাইডে থাকলে দন্তান্ন যুক্ত বর্ণের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ভুলিয়ে যাবে, তাই আমি দিয়েছি। সময় বেশি হয়ে যাচ্ছে, তাই দ্রুত শেষ করে দেবো। আচ্ছা, রংপুর অঞ্চলের ভাষা কোনটি? কামরূপী। এটা তোমাদের বইয়ে আছে, বলা লাগবে না। প্রমিত লেখ্যরীতির ভিত্তি কি? এটা তোমাদের বইয়ে আছে, আদর্শ কথ্যরীতি, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে শিশু প্রমিত রীতি শেখার প্রধান উপায় কি? পাঠ্যপুস্তক। এটাও তোমাদের বইয়ে আছে, আমার কিছু বলা লাগবে না। নিচের কোনটি ধ্রুপদী ভাষা? এটা হলো সংস্কৃত, এটাও তোমরা জানো। বাংলা ভাষার নিকটতম পূর্বরূপ কোনটি? নিকটতম পূর্বরূপ হচ্ছে প্রাকৃত, ঠিক আছে? আর নিকটতম আত্মীয় হচ্ছে ওড়িয়া। এই দুইটা কিন্তু পরপর দিয়ে একটু কনফিউজ করছি, একটুখানি মাথায় রাখবা। তাহলে বন্ধুরা আমাদের 30টা এমসিকিউ কিন্তু এখানে শেষ, প্লাস এই 30টা এমসিকিউ আমরা বহু জায়গায় বহু অ্যান্সার করতে পারবো। শেষ পর্যন্ত যারা ছিল তাদের সবাইকে জানাই স্বাগতম। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে বন্ধুদেরকে মেনশন দিয়ে বেশি বেশি আমাদের সাথে পরীক্ষার সাথে থাকবা, সাপোর্ট নিবা, এবং শেষ 3 মাস শেষে যে 20টা পুরস্কারের আয়োজন থাকবে সেই পুরস্কার অবশ্যই ছিনিয়ে নিবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।